আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর প্রথমবারের মতো ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা। এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা দেয়া হয়। গত ৮ই আগস্ট নবীন প্রবীণের সমন্বয়ে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৬ জন সদস্য শপথ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড সাখাওয়াত হোসেন বলেছেন, দুর্গাপূজার ছুটি ৩ দিন করতে সমস্যা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। এটি নিয়ে উপদেষ্টা পরিষদে শক্তভাবে সুপারিশ করার কথাও জানান তিনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় ১৫ই আগস্ট ছুটি থাকবে কিনা তা নিয়ে তিনি জানান, এ বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়েও তিনি পরিষদের সাথে আলোচনা করবেন। তিনি বলেন, সংখ্যালঘুদের সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে। সামনে জন্মাষ্টমী। এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যে ধরনের নিরাপত্তা দরকার সে ব্যবস্থাই করা হবে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হয়েছে, এর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন তিনি। বাংলাদেশে নিযুক্ত জাপান, ভারত, জার্মান, ব্রিটিশ, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীন সহ অন্তত ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে বিদেশি রাষ্ট্রদূতদের আহ্বান জানানো হয়। সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে সংঘটিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেয়া হয়। তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। আজ মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করার কথা জানিয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে বিদ্যমান সাইবার সিকিউরিটি আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো পুনর্বিবেচনা করা হবে। তিনি আজ আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে এসব কথা বলেন। তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে মৌলিকভাবে এই বিভাগের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে এবং দেশের বাইরে যারা আইটি নিয়ে কাজ করেন অথবা নতুনভাবে কাজ করতে আগ্রহী তাদের নিয়ে একটি স্পেশাল টিম গঠনের কথা ভাবা হয়েছে। তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে যেসব স্টার্টআপ অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করে বিনিয়োগ বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলোচনা করে সরকারের সাথে সহযোগী কার্যক্রমগুলো আবারও চালু করার ব্যবস্থা করা হবে। শুধুমাত্র আইটি সেক্টরই নয়, বরং বিদেশে যে সকল তরুণরা পড়াশোনা করছে তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্তরা সংখ্যালঘুদের বাড়িঘরে ও স্থাপনায় হামলা করছে। এমন পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি হটলাইন চালু করা হবে বলে জানান তিনি। আজ নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে আজকে একটা হটলাইন চালুর ঘোষণা দেয়া হবে। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারো বাড়িঘর সম্পত্তি আক্রান্ত হয়, হটলাইনে যোগাযোগের জন্য আহ্বান জানান। আফম খালিদ হোসেন বলেন, একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ পেয়েছি। এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে, তাদের ত্যাগ আছে, তাদের রক্ত আছে। এটা বিনষ্ট হতে দিতে পারি না। এটা একটা অসাম্প্রদায়িক দেশ এবং এই চেতনাটাকে লালন করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।